একদিনেই শেষ হলো রামিসা ধর্ষণ হত্যা মামলায় ১৬ জনের সাক্ষ্য গ্রহণ। দৃষ্টান্তমূলক শাস্তি দাবি। তৃতীয় কোনো ব্যক্তির সম্পৃক্ততা মেলেনি। মার্চ মাসে খেলাপি ঋণ ছাড়িয়েছে ৫,৮৮,০০০ কোটি টাকা। গেল ৩ মাসে বেড়েছে ৩১,৪৮৭ কোটি টাকা, জানালো বাংলাদেশ ব্যাংক। আগামী বাজেটের দর্শন হবে অর্থনীতি নিয়ন্ত্রণ মুক্ত করা। গুরুত্ব দেয়া হচ্ছে সুবিধা বঞ্চিতদের। দেশ ভালো না থাকার আক্ষেপ জামায়াত আমিরের। ইসলামী ব্যাংক চেয়ারম্যানের পদত্যাগ দাবিতে আজও বিক্ষোভ। আন্দোলনকারীরা প্রকৃত আমানতকারী কিনা সন্দেহ কেন্দ্রীয় ব্যাংকের। হাম উপসর্গে ঝরল আরও ৬ শিশুর প্রাণ। ডেঙ্গু রোগীর জন্য বেসরকারি হাসপাতালে ১০% শয্যা রাখার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর। এবং ভোলায় চিরনিদ্রায় শায়িত বর্ষিয়ান রাজনীতিক ও মুক্তিযুদ্ধের সংগঠক তোফায়েল আহমেদ। দেশের ইতিহাসে মাত্র একদিনে শেষ হলো শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সাক্ষ্য গ্রহণ। মঙ্গলবার সকালে ঢাকার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে বাবা মা সহ ১৬ সাক্ষীর বয়ানে উঠে আসে ৮ বছরের শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যা নৃশংসতার ভয়াবহ চিত্র। এ সময় আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানায় পরিবার। কাল আত্মপক্ষ সমর্থন। এদিকে সচিবালয়ের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ জানান, রামিসা হত্যার বিচার দ্রুত শেষ করতে প্রয়োজনীয় সহযোগিতা করছে সরকার। মঙ্গলবার সকালে শিশু রামিসা হত্যা মামলার সাক্ষ্য গ্রহণের দিন হাজির করা হয় আসামি সোহেল রানা ও স্বপ্না খাতুনকে। আদালতে সাক্ষ্য দিতে আসেন রামিসার বাবা, মা, বোন ও চাচা চাচি সহ ১৬ জন। রামিসার বাবার জবানবন্দির মধ্য দিয়েই শুরু হয় প্রথম দিনের সাক্ষ্য গ্রহণ। আদালতে রামিসার বাবা মা হত্যাকাণ্ডের লোমহর্ষক ঘটনার বর্ণনা দেন। উঠে আসে অভিযুক্ত সোহেলের নৃশংসতার চিত্র। ইহা আইনের অধীন যথাযথ এবং আমাদের সাবকন্টিনেন্টে বিদ্যমান এই নজিরের আলোকে এই মামলার প্রসিডিং এগিয়ে যাচ্ছে যথাযথ বিচারের এবং ন্যায় বিচারের স্বার্থে। রাষ্ট্র কর্তৃক নিযুক্ত আসামি পক্ষের আইনজীবী বলেন, আসামি সোহেল রানাই রামিসাকে ধর্ষণ ও হত্যা করেছে এমন জবানবন্দি দেননি সাক্ষীরা। ১৬ জন সাক্ষী সাক্ষ্য সমাপ্ত হয়েছে। রাষ্ট্রপক্ষের সাক্ষী উপস্থাপন সম্পূর্ণ হয়েছে। আগামীকালকে এই মামলার 342 বা আসামির আত্মপক্ষ সমর্থনের জন্য দিন ধার্য আছে। রামিসার বাবা জানান, সন্তান হত্যার ন্যায় বিচার ও সর্বোচ্চ শাস্তি চান তিনি। দ্রুত কার্যকারিতা বিনীতভাবে অনুরোধ করব, আপনারা সংসদে এমন একটা আইন পাশ করুন যেটা যারা স্বীকারোক্তি দিবে, স্বীকারোক্তি দেওয়ার সাথে তার ১ মাসের ভিতরে সেই রায় হবে এবং সেটা কার্যকারিতা হবে। এদিকে শিগগিরই রায়ের দিনক্ষণ ঠিক হবে বলে প্রত্যাশার কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী। সাক্ষী শেষ হয়ে গেলে তারপরে আর কিছু আইনানুগ ব্যবস্থা আছে, যেমন আসামিকে সাক্ষ্য গ্রহণের পরে শোনাতে হয় সে দোষী কি দোষ নেই, এই সমস্ত বিষয় আছে। তারপরে আর্গুমেন্টের জন্য দিন রাখতে হয়, আর্গুমেন্টের পরে রায়ের জন্য দিন ধার্য হবে। বুধবার আসামি পক্ষের আত্মপক্ষ সমর্থনে যুক্তি উপস্থাপন শেষে যুক্তিতর্কের শুনানির দিন ধার্য করবেন আদালত। হুমায়রা ফারুকি, ডিবিসি নিউজ, ঢাকা। চলতি বছরের মার্চ পর্যন্ত দেশের ব্যাংক খাতের খেলাপি ঋণ ছাড়িয়েছে ৫,৬৪,০০০ কোটি টাকা, যার মধ্যে ৫,৫১,৫৫৫ কোটি টাকাই মন্দ ঋণ, যা আর ফেরত না আসার শঙ্কাই বেশি। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, ডিসেম্বর ২০২৫-এর তুলনায় পরবর্তী ৩ মাসে ব্যাংক খাতে খেলাপি ঋণ বেড়েছে ১৯,২৭৩ কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, গেল মার্চ পর্যন্ত দেশের ব্যাংক খাতের ঋণের পরিমাণ ১৮,২৪,৬৬৮ কোটি টাকা, যার মধ্যে শ্রেণীকৃত ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৫,৮৮,৭০৪ কোটি টাকা। সেই হিসাবে মোট ঋণের ৩২.26% শ্রেণীকৃত ঋণ, যার মধ্যে প্রভিশন বাদ দিলে মোট খেলাপি ঋণের পরিমাণ দাঁড়ায় ৫,৬৪,১০৫ কোটি টাকা। সেই হিসাবে বিতরণ করা ঋণের ৩০.৯২% খেলাপি ঋণ। এর মধ্যে ৫,৫১,৫৫৫ কোটি টাকাকে মন্দ ঋণ বলে চিহ্নিত করেছে কেন্দ্রীয় ব্যাংক, যার ফেরত পাওয়ার বিষয়ে শঙ্কা আছে। কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী রাষ্ট্রায়ত্ত ব্যাংকের খেলাপির পরিমাণ ১,৪৭,৭০৯ কোটি টাকা এবং বেসরকারি ব্যাংকের খেলাপির পরিমাণ ৩,৯৬,০৫৫ কোটি টাকা।
জ্বালানির দাম বৃদ্ধি জনস্বার্থ বিরোধী। 1 মাসের ব্যবধানে তেলের দাম বাড়ানো জনগণের উপর এক ধরনের জুলুম, এমন মন্তব্য করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। দুপুরে সিলেটের বাদাঘাটে নির্যাতনে নিহত শিশু ফাহিমার পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। জ্বালানির দাম বৃদ্ধির আগে সংসদে আলোচনা করা উচিত ছিল মন্তব্য করে বিরোধী দলীয় নেতা বলেন, রাতের আধারে দাম বাড়ানো জনগণের সঙ্গে প্রতারণার শামিল। তিনি বলেন, অপরাধীদের বিচারের আওতায় আনা সরকারের দায়িত্ব। সেই দায়িত্ব পালনে ব্যর্থ হলে ক্ষমতায় থাকার কোনো যৌক্তিকতা নেই। রামিসা হত্যাকাণ্ডের বিচারের মতো ফাহিমা হত্যার বিচারও 15 দিনে শেষ করতে সরকারের প্রতি আহ্বান জানান জামায়াত আমির। বিএনপি সরকারের কর্মকাণ্ডের মূল্যায়ন প্রসঙ্গে তিনি বলেন, মানুষের প্রত্যাশা অনুযায়ী ভালো নেই দেশ। আমি স্পষ্টই বলেছি, এটা জনগণের প্রতি সুবিচার করা হয়নি, এটা জনস্বার্থ বিরোধী। পেট্রোল, অকটেন এবং ডিজেলের কেরোসিনের দাম বাড়ায় নাই। কেরোসিনের দাম বাড়ার মানে হচ্ছে সরাসরি এই করের বোঝা জনগণের ঘাড়ে চাপানো। তড়িগড়ি করে পাশ কাটে এই কাজ করেছে, এটা আমরা মনে করি জনগণের সাথে একটা প্রতারণা। জনগণের নির্বাচিত পার্লামেন্টের অধিকার ক্ষুণ্ণ করা হয়েছে। ইসলামী ব্যাংকের পরিচালনা পরিষদ পুনর্গঠন, নতুন চেয়ারম্যান খোরশেদ আলমের নিয়োগ বাতিল সহ বিভিন্ন দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম। রাজধানীর মতিঝিলে ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে কর্মসূচি পালন করা হয়। বিক্ষোভ থেকে বাংলাদেশ ব্যাংক গভর্নরের পদত্যাগের দাবিও জানান আন্দোলনকারীরা। মঙ্গলবার সকাল থেকে ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে জড়ো হন গ্রাহক ও আন্দোলনকারীরা। আন্দোলনকারীদের দাবি, সৎ, পেশাদার এবং শরিয়া আইন সম্পর্কে জ্ঞানসম্পন্ন ব্যক্তিদের সমন্বয়ে পরিচালনা পরিষদ পুনর্গঠন করতে হবে। সরকার যাতে জনগণের কাছে গ্রহণযোগ্য একটা ব্যক্তিকে চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয়। আমাদের দাবি একটাই, ওমর ফারুক সাহেবকে তার পোস্টে পুনর্গঠন করতে হবে এবং আপনার বর্তমান যেখানে তাকে পদত্যাগ করতে হবে। তারা অভিযোগ করেন, জুলাই আন্দোলন বিরোধী খোরশেদ আলমকে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। খোরশেদ আলমকে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। আমরা গ্রাহক মনে করি এই ধরনের একজন দুর্নীতিগ্রস্ত ব্যক্তি কখনো দক্ষিণ এশিয়ার বৃহত্তম এই শরিয়া ভিত্তিক ব্যাংক ইসলামী ব্যাংকের সুশাসন প্রতিষ্ঠা করতে পারবে না। এ সময় বাংলাদেশ ব্যাংকের গভর্নরের পদত্যাগও দাবি করেন গ্রাহক ফোরামের সভাপতি। শরিয়া ভিত্তিক ব্যাংক পরিচালনার ক্ষেত্রে অভিজ্ঞ, যার যথেষ্ট দক্ষতা রয়েছে, এই ধরনের সৎ এবং যোগ্য একজন ব্যক্তিকে ব্যাংকের চেয়ারম্যান হিসাবে নিয়োগ করতে হবে। সেই জন্য অবিলম্বে খোরশেদ আলম সাহেবকে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হিসাবে যে নিয়োগ দেওয়া হয়েছে সেই নিয়োগ বাতিল করতে হবে। এই আন্দোলনকে কেন্দ্র করে সোমবার মতিঝিল এলাকা রণক্ষেত্রে পরিণত হয়, তাই পুলিশ সতর্ক অবস্থান নিয়েছে। আঞ্জাম খালেক, ডিবিসি নিউজ, ঢাকা। ইসলামী ব্যাংকের পাশে কেন্দ্রীয় ব্যাংক থাকবে। রাস্তার কোনো আন্দোলন থেকে বাংলাদেশ ব্যাংক তার সিদ্ধান্ত থেকে সরে আসবে না, এমনটি জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান। গণমাধ্যমকে তিনি বলেন, আন্দোলনকারীরা প্রকৃত আমানতকারী কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে। ইসলামী ব্যাংকের কর্মপরিবেশ ফিরে এসেছে, তাদের অবস্থান আরও মজবুত হবে। তার কোনো ব্যত্যয় হলে বাংলাদেশ ব্যাংক ব্যবস্থা নেবে। রাস্তার অনাকাঙ্ক্ষিত ঘটনা, সেই বিষয়টা আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টা নিয়ন্ত্রণ করেছে, সেটা কেন্দ্রীয় ব্যাংকের বিবেচ্য বিষয় ছিল না। যখন কোনো একটি ব্যাংকের ভিতরে অভ্যন্তরে কোনো কনজেনিয়াল অ্যাটমসফিয়ার থাকে না, তখন বাংলাদেশ ব্যাংক সেই বিষয়টি কনসার্ন হয়। সারা দেশে গত 24 ঘন্টায় নিশ্চিত হামে মৃত্যু না থাকলেও হামের উপসর্গে আরও 6 শিশু মারা গেছে। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে। এই হিসাব সোমবার সকাল 8টা থেকে আজ সকাল 8টা পর্যন্ত। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী গত 15 মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে 594 শিশু মারা গেছে। এর মধ্যে হামে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা 90, আর হামের উপসর্গ নিয়ে মারা গেছে 504 শিশু। এছাড়া গত 24 ঘন্টায় হামে আক্রান্ত হয়েছে 42 জন। একই সময়ে 1292 শিশুর শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। এ পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে 9136 জন।
ডেঙ্গু রোগীদের জন্য 10% শয্যা ফাঁকা এবং পরীক্ষা নিরীক্ষা সহ মোট খরচের 80% বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষকে বহন করার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। কারো বাসার ছাদ বা আশেপাশে অপরিচ্ছন্নতা থাকলে এবং মশার লার্ভা পাওয়া গেলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করার কথাও জানান তিনি। এছাড়া শনিবার থেকে 3 মাসব্যাপী মশক নিধন কর্মসূচি শুরু হচ্ছে। ডেঙ্গু প্রতিরোধ, চিকিৎসা ও গাইডলাইন বিষয়ে বাংলাদেশ সোসাইটি অব মেডিসিন, বাংলাদেশ প্রাইভেট মেডিকেল হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশন এবং বাংলাদেশ প্রাইভেট মেডিকেল কলেজ অ্যাসোসিয়েশনের শীর্ষ কর্মকর্তাদের সাথে সচিবালয়ে বৈঠক করেন স্বাস্থ্যমন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন। ডেঙ্গি ওইটার হাত থেকে জাতিকে রক্ষা করবে। পরে মন্ত্রী জানান, বেসরকারি হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগী শুধুমাত্র ওষুধ ও খাবারের ব্যয়ভার বহন করবেন। প্রাইভেট মেডিকেল কলেজ আপনাদেরকে ধন্যবাদ জানাই, ওনারা আমাদের 10% বেড ফ্রি রাখবেন আমাদের ডেঙ্গু পেশেন্টের জন্য। সেইখানে ডাক্তারদের চার্জ নেবেন না, শুধু ওষুধের টাকা এবং খাবার টাকা রোগী ম্যানেজ করবে। আর ইনভেস্টিগেশন 80% ফ্রি ফর অল দ্য ডেঙ্গু পেশেন্টস ইররেসপেক্টিভ অফ রিচ অর পুয়ার। ডেঙ্গু প্রতিরোধে এখন থেকে বাড়ি বাড়ি মোবাইল কোর্ট পরিচালনা করা হবে জানিয়ে মন্ত্রী বলেন, কারো বাসার ছাদ বা আশেপাশে অপরিচ্ছন্ন থাকলে এবং মশার লার্ভা পাওয়া গেলে জরিমানা করা হবে। আজকে সকালে আমরা সিটি কর্পোরেশনের প্রশাসক এবং স্বাস্থ্য কর্মকর্তাদের নিয়ে অনেকক্ষণ মিটিং করেছি। পরিচ্ছন্নতা অভিযান, ডিচ, মজা পুকুর, ক্যানেল, গাড়ির গ্যারেজে ধুয়ে চিপার ভিতরে পানি রাখে, এইগুলি বাড়ির ছাদ আমরা ম্যান্ডেটরি করব মোবাইল কোড দিয়ে। প্রত্যেকটা সন্দেহজনক বাড়িতে যেগুলির ছাদে ওই টব আছে এগুলিকে চেক করার জন্য, যদি না দেয় আমরা মোবাইল কোড করে জরিমানার ব্যবস্থা করব। জলে ও স্থলে সর্বত্র ওষুধ স্প্রে করার পাশাপাশি পানিতে লার্ভা নামক ট্যাবলেট দেওয়া হবে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। না বললাম তো, সবগুলিতে মেরামত করে, আগে মশা মাইরেনি বাঁচায়নি, মেরামত করে। বিজন কুমার দাস, ডিবিসি নিউজ, ঢাকা। অন্তর্ভুক্তিমূলক উন্নয়নকে প্রাধান্য দিয়ে আগামী 2026-27 অর্থ বছরের বাজেট প্রণয়ন করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। মঙ্গলবার রাজধানীতে এক সেমিনারে তিনি জানান, গণতান্ত্রিক অর্থনীতি সরকারের মূল লক্ষ্য। নতুন কর্মসংস্থান ও ব্যবসা বান্ধব পরিবেশ সৃষ্টির পথে যেসব বাধা আছে তা দূর করা হবে বলেও জানান মন্ত্রী। একদিকে প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা থেকে পিছিয়ে পড়েছে দেশ, অন্যদিকে চড়া মূল্যস্ফীতির মাশুল গুনছেন সাধারণ মানুষ। স্বস্তি নেই দেশের রপ্তানি খাতেও। এমন বাস্তবতায় 1,40,000 কোটি টাকা বাড়িয়ে 9,30,000 কোটি টাকার বাজেট ঘোষণা করতে যাচ্ছে বিএনপি সরকার। সময় উপযোগী সিদ্ধান্ত যেটা আমরা দুপুরের রাজধানীতে অর্থনীতি বিটের সাংবাদিকদের সংগঠন ইআরএফ এর সেমিনারে বস্ত্র শিল্প মালিকদের সংগঠন বিটিএম এর সভাপতি জানান, টাকার মান 45% কমে যাওয়ার পর ব্যাংক তা সমন্বয় না করায় প্রায় 600 বস্ত্র এবং পোশাক কারখানা বন্ধ হয়ে গেছে। তাই কর্মসংস্থানকে অগ্রাধিকার দিয়ে বাজেট প্রণয়ন করতে হবে। একদিকে রিপেয়ার প্রসেস, টাকা ডিভ্যালুয়েশন, বাড়তি টাকা দিয়ে সমন্বয় করতে হচ্ছে বিদেশি লোন, আর একদিকে আমাদের অর্থায়ন হচ্ছে না যতটুকু দরকার। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, খাদ্য উৎপাদন এবং ব্যক্তি খাতে বিনিয়োগের পাশাপাশি প্রায় অসম্ভব রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জন আগামী বাজেটের সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মনে করেন সিপিডির নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন। বিনিয়োগ বান্ধব পরিবেশ, জ্বালানি, সুশাসন, আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং ল অ্যান্ড অর্ডারের কথাও একজন বলে গেছেন পূর্ববর্তী বক্তা, এইগুলো যদি আমরা ফুলফিল না করতে পারি তাহলে এই লক্ষ্যমাত্রাটা আসলে পূরণ হবে না। আর অর্থমন্ত্রী জানান, দেশের সুবিধা বঞ্চিত মানুষের ভাগ্য উন্নয়ন এবারের বাজেটের মূল প্রাধান্য। যারা নিম্ন আয়ের মানুষ তারা সবসময় বঞ্চিত, কিন্তু যারা বিনিয়োগ করছে তারাও আন্ডার পারফরমেন্সের মধ্যে আছে। তা আমরা ওই লোকগুলোকে অ্যাড্রেস করেছি প্রথমে। ওই ব্যক্তিটি যে গৃহকর্ত্রী, যার সামাজিক আর্থিক একেবারেই কোনো মূল্য নেই, আমরা টাকাটা সরাসরি ট্রান্সফার করছি তার অ্যাকাউন্টে। সিলেকশন প্রসেসে কোনো পলিটিক্যাল ইনভলভমেন্ট নাই। উই মেড ইট অ্যাবসলিউটলি শিওর এই সিলেকশন প্রসেসে যাতে কোনো পলিটিক্যাল ইনভলভমেন্ট না থাকে। তবে যেসব প্রকল্পে অতি ব্যয় অথচ কর্মসংস্থান সৃষ্টি করে না এবং পরিবেশের ক্ষতি করে, এমন কোনো প্রকল্পে বাজেট বরাদ্দ দেয়া হবে না বলেও জানান অর্থমন্ত্রী। এই যে ডেলিভারি সিস্টেম গভর্নমেন্টের, এটা একটা বড় সফলতা শুরুতেই। রিফাত তাসনোভা, ডিবিসি নিউজ, ঢাকা।
দ্রুততম সময়ের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেন, সিটি কর্পোরেশনের জনপ্রতিনিধি না থাকায় কার্যক্রম ব্যাহত হচ্ছে। মঙ্গলবার সকালে রাজধানীর গুলশান, বনানী ও হাতিরঝিল লেক পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। মীর শাহে আলম জানান, বাজেটে নির্বাচন নিয়ে বরাদ্দ আসার পর জুলাই-আগস্ট থেকে কোন নির্বাচন কবে হবে সে ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। প্রতিমন্ত্রী আরও বলেন, ঢাকার লেকগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য কাজ করছে ওয়াসা। সুয়ারেজ লাইনগুলোকে দাসের কান্দি নিয়ে যাওয়ার পরিকল্পনা চলছে উল্লেখ করে দ্রুতই এ প্রকল্প একনেগে উঠবে বলে জানান তিনি। এডিস মশার উৎপত্তি স্থল চিহ্নিত করা এবং লার্ভা ধ্বংসে কাজ চলমান রয়েছে বলেও জানান স্থানীয় সরকার প্রতিমন্ত্রী। নির্বাচন কমিশন 5টি স্থানীয় সরকার নির্বাচনের জন্য যে বাজেটের প্রয়োজন, এটি আগামী অর্থ বছরে বাজেটে ওনারা সংযুক্ত করার পরে জুলাই-আগস্ট থেকে কোন নির্বাচন কবে হবে এই বিষয় নিয়ে আমরা যৌথ মিটিং করে আমরা সিদ্ধান্ত নিব। অংশীজনরা চাইলে এসএসসি পরীক্ষার সময়সূচি আবারও পরিবর্তন হতে পারে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন। দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সাথে বৈঠক শেষে সাংবাদিকদের কথা জানান মন্ত্রী। বলেন, বর্তমান সরকার দায়িত্ব নিয়ে এসএসসি এবং এইচএসসি পরীক্ষার জট কমিয়ে আনতে শুরু করেছিল। এরই অংশ হিসেবে বিভিন্ন অংশীজনদের সাথে দফায় দফায় বৈঠক হয়েছে। সেখানে সিদ্ধান্ত হয় আগামী রমজানের আগে অনুষ্ঠিত হবে 2027 সালের এসএসসি পরীক্ষা। সম্ভাব্য সূচি অনুযায়ী পরীক্ষা শুরু হওয়ার কথা 7 জানুয়ারি থেকে। তবে পরীক্ষার সময় বেশি এগিয়ে আনা হয়েছে বলে সম্প্রতি নানা আলোচনা চলছে সামাজিক মাধ্যমে। শিক্ষামন্ত্রী জানান, পরীক্ষার্থী এবং অভিভাবকরা চাইলে বিষয়টি বিবেচনা করবে মন্ত্রণালয়। এবার আমরা চেয়েছিলাম যে ফেব্রুয়ারির শেষ দিকে কিছু করতে, কিন্তু ফেব্রুয়ারি তো রোজা, তো এই জন্য আমরা স্টেক হোল্ডারের সাথে কথা বলেছি, বলে তাদেরকে জানতে চাইলাম যে আমরা কি রোজার পরেই পরীক্ষাটা নেব না রোজার আগে নেব। তো স্টেক হোল্ডারও বললো রোজার আগেই শেষ করে দেন। সেই জন্য আমরা 7 জানুয়ারি শুরু করব এবং 8 ফেব্রুয়ারি আমরা শেষ করে দেব। একটু লম্বা রুটিন দিয়েছি। জন্মভূমি ভোলায় চিরনিদ্রায় শায়িত হলেন বর্ষিয়ান রাজনীতিক, মুক্তিযুদ্ধের সংগঠক ও 69-এর গণঅভ্যুত্থানের নায়ক তোফায়েল আহমেদ। বিকেল 4:30টার দিকে ভোলা সদর উপজেলার দক্ষিণ দিঘলদি ইউনিয়নের কোরালিয়া গ্রামে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। এর আগে দুপুরে ভোলা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় দ্বিতীয় জানাজা। তোফায়েল আহমেদকে শেষ বিদায় জানাতে ভিড় করেন সর্বস্তরের মানুষ। সকাল থেকে শত শত নেতাকর্মী ও সাধারণ মানুষ মাঠ সংলগ্ন এলাকায় অবস্থান নেন। জানাজার আগে রাষ্ট্রীয় সম্মান প্রদর্শনের মধ্য দিয়ে দেশের স্বাধীনতা সংগ্রাম ও জাতীয় রাজনীতিতে তোফায়েল আহমেদের অবদানের প্রতি শ্রদ্ধা জানানো হয়। জানাজা শেষে ফাতেমা খানম বৃদ্ধাশ্রমে নেওয়া হয় মরদেহ। এরপর ভোলা সদর উপজেলার দক্ষিণ দিঘলদি ইউনিয়নের কোরালিয়া গ্রামে নেওয়া হয়। সেখানে তৃতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। 10 বছর পর প্রবাস ফেরত ছেলেকে বুকে জড়িয়ে নতুন করে স্বপ্ন দেখার কথা ছিল পরিবারের। অপেক্ষা ছিল ঘরে ফেরার, কিন্তু নিয়তে লিখে রেখেছিল ট্র্যাজেডি। বিমানবন্দর থেকে ছেলেকে নিয়ে বাড়ি ফেরার পথে সড়কে ছিন্ন ভিন্ন হয়ে গেল এক পরিবারের স্বপ্ন। দুর্ঘটনায় প্রাণ ঝরল প্রবাসী ও তার মা, বোন এবং ভাইয়ের। এদিকে ছেলের জন্য বাড়িতে থাকা বাবার অপেক্ষা যেন আর কোনোদিনই শেষ হবে না। 10 বছর পর সোমবার মালয়েশিয়া থেকে দেশে ফেরেন রাকিব হোসেন। গ্রামের বাড়ি যশোর। তাকে বাড়ি নিয়ে যেতে রাতেই প্রাইভেট কারে করে ঢাকা থেকে রওনা দেন স্বজনরা। ভোরে ঢাকা ভাঙা এক্সপ্রেসওয়ের মালিকগ্রাম আন্ডারপাসের কাছে গিয়ে দাঁড়িয়ে থাকা গ্যাস সিলিন্ডার বোঝাই ট্রাকের পেছনে ধাক্কা দেয় প্রাইভেট কারটি। এতে দুমড়ে মুচড়ে যায় প্রাইভেট কার। গাড়িটা ছিল পার্কিংয়ে, গাড়িটার নিচ দিয়ে আর কি পিছিয়ে দিয়ে মেরে দিয়েছে। এ কারণে ঢুকেছিল আর ড্রাইভার বলে মেরেছিল। দুর্ঘটনার সাথে সাথে ঘটনাস্থলেই মৃত্যু হয় 4 জনের। আহত আরও 3 জনকে ভাঙা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে সেখানে আরও 1 জনের মৃত্যু হয়। ড্রাইভার ঘুমাই পড়েছে, ঘুমাই পড়ার পরে ট্রাকের নিচে ঢুকাই গেছে। লাশের যে অবস্থা আমার জীবনে এরকম কখনো দেখিনি, এত মর্মান্তিক অবস্থা। ঘটনাস্থলে আমার শাশুড়ি, আমার 2 কুটুম, আমার স্ত্রী, গাড়ির ড্রাইভার, এই 5 জন জায়গায় মারা গেছে। নিহতদের মরদেহ উদ্ধার করে হাইওয়ে পুলিশ। পরে ক্ষতিগ্রস্ত গাড়িটি সড়ক থেকে সরিয়ে নেওয়া হয়। ভোরবেলা ঢাকা থেকে ভাঙামুখী একটি প্রাইভেট কার এবং ঢাকা থেকে ভাঙামুখী একটি ট্রাক যাচ্ছিল। যাওয়ার পথে আজকে ভোরবেলায় সড়ক দুর্ঘটনা সংঘটিত হয়। সড়ক দুর্ঘটনায় 5 জন মারা গিয়েছে। নিহতরা হলেন মালয়েশিয়া প্রবাসী রাকিব, তার মা, বোন ও ভাই, আরেকজন প্রাইভেট কার চালক। সবার বাড়ি যশোরের ঝিকর কাছে।
ডিবিসি নিউজ ডেস্ক। চট্টগ্রামের কর্ণফুলীতে পিকআপ ও মোটরসাইকেলের সংঘর্ষে বাবা ও ছেলের মৃত্যু হয়েছে। সকাল ৮টার দিকে নতুন ব্রিজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন দুর্গাপদ মল্লিক ও ছেলে বিধান মল্লিক। ছেলে বিধান মল্লিক মোটরসাইকেল চালাচ্ছিলেন, পেছনে ছিলেন তার বাবা। মোটরসাইকেলটি শাহ আমানত সেতু পার হলে পেছন থেকে ধাক্কা দেয় একটি পিকআপ ভ্যান। ঘটনাস্থলেই দুর্গাপদ মল্লিক নিহত হন। গুরুতর আহত অবস্থায় বিধানকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। বিধান মল্লিক কর্ণফুলী উপজেলার দৌলতপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের শিক্ষক ছিলেন। পিছন থেকে একটা পিকআপ সবজি বাহী পিকআপ সজোরে মোটরসাইকেলকে মেরে দেয় এবং ঘটনাস্থলে বাবা স্পট ডেথ হয়, ছেলেকে মেডিকেলে আনতে আনতে উনি মারা গেছে। মেহেরপুরের গাংনী ও চাঁপাইনবাবগঞ্জের চোর সন্দেহে দুইজনকে পিটিয়ে হত্যা করা হয়েছে। খুলনা নগরীতে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এছাড়া নাটোর নরসিংদী থেকে উদ্ধার করা হয়েছে দুজনের মরদেহ। ভোরে মেহেরপুরের বামন্তি বাজারের তুষার টাওয়ারের একটি দোকানে চুরির চেষ্টার অভিযোগে এক যুবককে আটক করে স্থানীয়রা। পরে মারধর করা হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। অন্যদিকে চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে গরু চুরির অভিযোগে গণপিটুনিতে ফিরোজ আলী নামে যুবক নিহত হয়েছে। ভোররাতে উপজেলার গোহালবাড়ি গ্রামে এই ঘটনা ঘটে। এছাড়া নাটোরের সদর উপজেলায় বোনের বাড়ির উঠান থেকে শফিক নামে এক ফার্নিচার ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করা হয়েছে। জমি নিয়ে শফিকের সাথে তার বোনদের বিরোধের জেরেই হত্যা বলে দাবি নিহতর ছেলের। অন্যদিকে নরসিংদীর একটি পুকুর থেকে ফাহিম মিয়া নামে এক ইজি বাইক চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এছাড়া দুপুরে খুলনা নগরীতে সাচিবুনিয়া স্কুল ভিটা এলাকায় রাশেদ নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। পুলিশ জানিয়েছে তাকে হত্যার পেছনে পূর্ব শত্রুতা থাকতে পারে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করেও শেষ মুহূর্তে মালয়েশিয়া যেতে না পারা কর্মীদের চরম ভোগান্তি কমাতে মাঠে নেমেছে সরকার। দায়ীদের চিহ্নিত করতে গঠন করা হয়েছে তদন্ত কমিটি। একই সঙ্গে প্রবাসী কর্মীদের সঙ্গে প্রতারণার অভিযোগে জড়িত রিক্রুটিং এজেন্সিগুলোর বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী। মঙ্গলবার প্রবাসী কল্যাণ ভবনে সংবাদ সম্মেলনের আয়োজন করে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক সংস্থান মন্ত্রণালয়। এ সময় প্রবাসী কল্যাণ মন্ত্রী জানান, মালয়েশিয়ার কর্মী পাঠানোর ক্ষেত্রে অনিয়ম ও কারসাজি উদ্ঘাটনে শক্তিশালী তদন্ত কমিটি গঠন করা হয়েছে। দ্রুত প্রতিবেদন জমা দিতেও নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া আকর্ষণীয় কর্মসংস্থানের প্রলোভন দেখিয়ে ৩০ বাংলাদেশি যুবককে রাশিয়ায় সামরিক বাহিনীর কাছে হস্তান্তরের ঘটনায় ৩ এজেন্সির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থার কথা জানান মন্ত্রী। অলরেডি আমি একটা কমিটি করে দিয়েছি। আমরা আজকের মধ্যেই আমরা এই সব নথিপত্র এনে আমরা যাচাই বাছাই করে কাউকে যদি এই ধরনের কোনো কিছু পাওয়া যায় আমরা কাউকে ছাড় দেবো না। পররাষ্ট্র মন্ত্রণালয় সেখানে যে এমবেসিগুলো আছে সেই এমবেসির মাধ্যমে যতক্ষণ পর্যন্ত আমি একটা রিটার্ন কোনো কিছু না পাবো, রাষ্ট্রদূতের সঙ্গে কথা হয়েছে, তিনি আজকে ওই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলবেন, তারপরে আমাদেরকে জানাবেন। এ সময় সিন্ডিকেটের কাছে মাথা নত না করা এবং প্রবাসীদের স্বার্থ রক্ষায় জিরো টলারেন্স থাকার হুঁশিয়ারি দেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক সংস্থান মন্ত্রী। যদি কেউ ইনভেস্টমেন্ট করতে এসে মনে করেন তার বিভিন্ন ডিপার্টমেন্টে তার ফাইলটা প্রসেস হচ্ছে না, সেখানে তারে হয়রানি হচ্ছে, সেই ক্ষেত্রে তারা যদি আমাকে ইমেইলে এইসব পেপার দেন, আমি বলছি আপনার আসার দরকার নেই, আপনি ইমেইলে দিবেন, আমরা এখানে বিভিন্ন মন্ত্রণালয় আপনাদের হয়ে এইসব মন্ত্রণালয় থেকে আমরা এটা সুরাহা করে তাকে আবার ইমেইলে দেব। প্রবাসী কার্ড বাস্তবায়নের আশ্বাস দিয়ে মন্ত্রী জানান, এতে ডুয়েল কারেন্সি, সহজে রেমিটেন্স পাঠানো, ডিজিটাল আইডি ও ট্র্যাকিং সুবিধা থাকবে। কার্ড নেবেন তাদেরকে আমরা যে ফ্যাসিলিটিটা দেব। লামিয়া হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা। লেবানন ইস্যুতে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ওপর ক্ষোভ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার এক ফোন আলাপে নেতানিয়াহুকে অকথ্য ভাষায় গালমন্দ করার পাশাপাশি বৈরুতে সামরিক হামলা অবিলম্বে বন্ধের নির্দেশ দেন ট্রাম্প। মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওস জানায়, ট্রাম্প ফোন আলাপে নেতানিয়াহুকে উন্মাদ বলে আখ্যা দেন। এমনকি তার কারণেই নেতানিয়াহু এখনও কারাগারে যাননি বলেও দাবি করেন তিনি। নেতানিয়াহুর আগ্রাসনের কারণেই ইসরায়েল বিশ্বজুড়ে ঘৃণার পাত্রে পরিণত হচ্ছে বলে
সতর্ক করেন ট্রাম্প। কড়া হুমকির পর ট্রাম্প নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দাবি করেন তার চাপে পড়ে ইসরায়েল ও হিজবুল্লাহ সাময়িক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। এদিকে মার্কিন প্রেসিডেন্টের এমন চাপের মুখে নেতানিয়াহুর পিছু হটাকে লজ্জাজনক আত্মসমর্পণ বলে ক্ষোভ প্রকাশ করেন ইসরায়েলের বিরোধী দলীয় নেতারা। এবার বিসিবি নির্বাচনের তফসিল ও ভোটার তালিকা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করলেন বিগত বোর্ডের 6 কাউন্সিলর। রিটের ওপর হয়েছে শুনানি, তবে কোনো আদেশ আসেনি হাইকোর্ট থেকে। মঙ্গলবার বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি মোহাম্মদ আসিফ হাসানের হাইকোর্ট বেঞ্চে এ রিটের ওপর শুনানি হয়। একজন ফর্মার কাউন্সিলর বিসিবির ওনারা একটি রিট দায়ের করেছে, এটা আগেও দায়ের করেছিল, সেই দিন কার্যতালিকা থেকে বাদ করে দেওয়া হয়। আগামী 7 জুন যখন নির্বাচনের প্রস্তুতিতে ব্যস্ত প্রার্থীরা, এমন সময় বিসিবির এই নির্বাচনের তফসিল ও ভোটার তালিকা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করলেন বিগত বোর্ডের 6 কাউন্সিলর। নির্বাচন করতে গেলে সেখানে নতুন করে কাউন্সিলর নমিনেশন নিতে হয়। বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি মোহাম্মদ আসিফ হাসানের হাইকোর্ট বেঞ্চে রিটের উপর শুনানি হয়। শুনানি শেষে বিসিবির আইনজীবী বললেন, আইসিসির কাছে বাংলাদেশের ক্রিকেটের ভাবমূর্তি প্রশ্নের মুখে ফেলতেই এই রিট করা হয়েছে। আইসিসিকে তারা কনফিউজ করে দেওয়ার মতন একটা কাজ করছে। এই নেগেটিভ ইম্প্যাক্টটা ক্রিকেটের জন্য খুবই খারাপ একটি বিষয় হবে, সেই কারণে আমরা বারবার করে কোর্টকে বলেছি। বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি মোহাম্মদ আসিফ হাসানের হাইকোর্ট বেঞ্চের শুনানিতে এর আগে বিসিবির বর্তমান অ্যাডহক কমিটি ও নির্বাচন সংক্রান্ত কয়েকটি রিট খারিজ করার বিষয়টিও জানতে চাওয়া হয়। ওনারা কয়েকটা ডকুমেন্ট চেয়েছে, স্পেশালি বিগত সময়ে যে একই বিষয়ে 3-4টি রিট আসলে কোর্ট এন্টারটেইন করেনি, ওই বিষয়ে কিছু ডকুমেন্ট চেয়েছে এবং কালকে ফাইনাল শুনানির জন্য রেখেছে। ইলেকশন আমরা বারবার বলেছি 7 তারিখে ইলেকশন, এবং ইলেকশনটা যাতে কন্টিনিউ হয় এটাই আমাদের প্রেয়ার থাকবে। গেল 16 মে বিসিবির নির্বাচনের তফসিল ঘোষণা করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। বিজ্ঞপ্তির মাধ্যমে সেই তথ্য গণমাধ্যমকে জানায় বিসিবি। এরপরই বেজে ওঠে নির্বাচনী ডামাডোল। যে 4টা কেস হয়েছে তার আগে চূড়ান্ত করা হয় ভোটার তালিকা, এরপর প্রার্থীদের মনোনয়ন ফর্ম উত্তোলন, জমা, যাচাই বাছাই শেষে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে বিসিবির নির্বাচন কমিশন। একজনেরটা মনে আছে আরমানুল ইসলাম নয়ন, এবং বাকি আরো 5 জন মিলে করেছে। শাহান পাপন, ডিবিসি নিউজ, ঢাকা। অনুশীলনের ঘাটতি নিয়েই নারী সাফের সেমিফাইনালে নেপালের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। শিউলি আজিমের মা মারা যাওয়ায় এদিন অনুশীলন বাতিল করে টিম ম্যানেজমেন্ট। এদিকে বাংলাদেশের বিপক্ষে মাঠে নামার আগে অনুশীলন করেছে নেপাল। শক্তিমত্তায় দুদলকে এগিয়ে রাখছেন নেপাল কোচ। বাংলাদেশের বিপক্ষে সেরাটা দেওয়ার প্রত্যাশা তার। ভারত থেকে রিফাত মিরনের প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন পারভেজ আহমেদ। নারী সাব চ্যাম্পিয়নশিপে মালদ্বীপের কাছে কষ্টসাধিত জয়, এরপর ভারতের কাছে হার, যা দলের মনোবল কিছুটা হলেও চির ধরিয়েছে। তবে নেপালের বিপক্ষে সেমিফাইনালে মাঠে নামার আগে অনুশীলন করার কথা থাকলেও শিউলি আজিমের মা মারা যাওয়ার কারণে শেষ পর্যন্ত বাতিল করে সেই অনুশীলন। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী ভারতের বাম্বলিম স্টেডিয়ামে মঙ্গলবার অনুশীলনের কথা থাকলেও সেই সুযোগ হচ্ছে না। কোনো ধরনের প্রস্তুতি ছাড়াই সেমিফাইনালে মাঠে নামতে হচ্ছে বাংলাদেশ নারী ফুটবল দলকে। এতে নেপালের বিপক্ষে কঠিন চ্যালেঞ্জ নিতে হবে হেড কোচ পিটার বাটলারকে। গ্রুপ পর্বে আশানুরূপ পারফর্ম করতে না পারলেও নেপালের বিপক্ষে ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা বাংলাদেশের। সেমিফাইনাল ম্যাচ সামনে রেখে গোয়ার বাম্বলিম স্টেডিয়ামে অনুশীলন সেরেছে নেপাল। ফাইনাল নিশ্চিতের লড়াইয়ে মাঠে নামার আগে ঘন্টা 2 নিজেদের ঝালিয়ে নিয়েছেন তারা। গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ 4 নিশ্চিত করলেও বাংলাদেশকে হালকাভাবে নিতে চান না নেপাল কোচ। ফাইনালের জন্য দু দলকেই এগিয়ে রাখছেন সমানে সমান। নিঃসন্দেহে ম্যাচটি অনেক বেশি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হতে যাচ্ছে। আমরা জানি বাংলাদেশ অনেক শক্তিশালী দল, তাদের অনেক ভালো মানের ফুটবলার রয়েছে। ফাইনালে যাওয়ার সুযোগ দুই দলেরই রয়েছে। নেপালের বড় তারকা সাবিত্রা ভান্ডারী নেই দলে, তার অনুপস্থিতি কিছুটা হলেও টের পাচ্ছে নেপাল। তবে তা নিয়ে না ভেবে শিরোপা জয়ের স্বপ্ন দেখছেন নেপাল কোচ নবীন। সাবিত্রা আমাদের দলে বেশ গুরুত্বপূর্ণ ফুটবলার, তার অনুপস্থিতিতে ফিনিশিং দুর্বলতা কিছুটা ফুটে উঠেছে। তবে দলের প্রতি পূর্ণ আস্থা রয়েছে আমাদের। আমরা এবার সুযোগটা হাতছাড়া করতে চাই না। এবার আমরা শিরোপা নিয়ে ফিরব। অবশ্য পরিসংখ্যানে নেপাল থেকে এগিয়ে বাংলাদেশ। শেষ 5 দেখায় 3টিতেই জয় আর 2টিতে ড্র রয়েছে টাইগার্সদের। সেমিফাইনালের আগে বাংলাদেশ না পারলেও নিজেদের ঝালিয়ে নিয়েছেন নেপাল নারী ফুটবল দল। তবে সেমিফাইনালে বাংলাদেশকে হালকাভাবে নিতে চান না নেপালের হেড কোচ। বাংলাদেশকে কঠিন প্রতিপক্ষ মেনেই তাদের বিরুদ্ধে সর্বোচ্চটা দেওয়ার প্রত্যাশা নেপালের। রিফাত মিরন, ডিবিসি নিউজ,
গোয়া, ভারত। বিশ্বকাপের এবারের আসরে গ্রুপ এল হয়ে উঠতে পারে গ্রুপ অফ ডেথ। গোল মেশিন হ্যারি কেইনের ওপর ভর করে গ্রুপ ফেভারিট শক্তিশালী ইংল্যান্ড। তবে লুকা মদ্রিচের অভিজ্ঞতা সহজ হতে দেবে না ইংলিশদের সমীকরণ। গ্রুপের পরিসংখ্যান পাল্টে দিতে পারে আফ্রিকান ব্ল্যাক স্টার্স খানা। তবে ব্রাজিলের সাথে হারের পর সাম্প্রতিক ফর্মে গ্রুপের পরিসংখ্যানে অনেকটা পিছিয়ে থাকবে পানামা। এবারের বিশ্বকাপে গ্রুপ এল হতে যাচ্ছে এক চরম রোমাঞ্চের মঞ্চ, যেখানে ফেভারিট হিসেবে মাঠে নামবে হ্যারি কেইনের ইংল্যান্ড এবং লুকা মদ্রিচের ক্রোয়েশিয়া। তবে ইউরোপের এই দুই পরাশক্তিকে কঠিন চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত আফ্রিকান ব্ল্যাক স্টার্স খানা। এবারের আসরে শিরোপার অন্যতম দাবিদার থমাস টুখেলের ইংল্যান্ড। ফিফা র্যাঙ্কিংয়ের 4 নম্বরে থাকা থ্রি লায়ন্সদের স্কোয়াড সাজিয়েছে বিশ্বমানের তারকাদের নিয়ে। ইংলিশদের বাভারিয়ান গোলমেশিন হ্যারি কেইনকে আক্রমণে রসদ যোগাবে বেলিংহাম সাকারা। 1966 সালের পর দ্বিতীয় বিশ্বকাপ ট্রফি জয়ের লক্ষ্যে এবারের আসরে নামবে থ্রি লায়ন্সরা। গ্রুপ এলে কাগজে কলমে সবচেয়ে শক্তিশালী দল এবার ইংল্যান্ড। অন্যদিকে 2018 সালের রানার্স আপ এবং 2022 বিশ্বকাপের সেমিফাইনালিস্ট ক্রোয়েশিয়া এবারের আসরের অন্যতম অভিজ্ঞ দল। লুকা মদ্রিচের জাদুকরী নেতৃত্বে স্কোয়াডে আছেন গাভারদিওল, কোভাচিচ ও মারিও পাসালিসদের মতো তারকারা। তাই 18 কিংবা 22 বিশ্বকাপের মতো তারকা দল হিসেবেই মাঠে নামবে ক্রোয়েশিয়ানরা। 2010 বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে খেলা আফ্রিকার ঐতিহ্যবাহী দল ঘানা এবারে খেলবে তাদের পঞ্চম বিশ্বকাপ। দলটির বড় শক্তি তাদের শারীরিক ফুটবল এবং গতিময় কাউন্টার অ্যাটাক। তরুণ ও অভিজ্ঞদের মিশ্রণে গড়া ঘানা যে কোনো মুহূর্তে বড় কোনো দলকে স্তব্ধ করে দেওয়ার সামর্থ্য রাখে। গ্রুপে তৃতীয় হয়ে নকআউট খেলার দৌড়ে এগিয়ে থাকবে আফ্রিকান ব্ল্যাক স্টার্সরা। গ্রুপ এল এর চতুর্থ দল পানামা। 2018 সালের পর নিজেদের দ্বিতীয় বিশ্বকাপ খেলবে দলটি। তবে সাম্প্রতিক পারফরমেন্সে অনেকটাই পিছিয়ে থেকে গ্রুপ পর্ব থেকে বিদায় নিতে পারে সাউথ আমেরিকানরা। নাইম হামিদ, ডিবিসি নিউজ। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।